এটা আমাদের কাছে বেশ বিস্ময়কর ব্যাপার যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ভারতে নির্বাসিতা আছেন, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে এই 14-15 মাস পরে পৃথিবীর যে সমস্ত প্রভাবশালী যে মিডিয়া অর্থাৎ সংবাদ মিডিয়া তারা কিন্তু এই শেখ হাসিনার পিছনে অন্তত লাইন দিয়ে দেখা যায় তার সাক্ষাৎকার নেয়া এবং তা প্রচারের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। আমরা তো ভাবছিলাম এবং বাংলাদেশে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের যে ইতিহাসকে পাল্টে দেওয়ার চিন্তা করছে এবং 71 সালে স্বাধীনতার সব কিছু ভেঙে চুরে খান খান করে দিয়ে কোনো চিহ্ন রাখবে না, এরকম একটা ভাব আমরা দেখি, তাই না? তো এমতো অবস্থায় শেখ হাসিনা তো প্রাসঙ্গিক হওয়ার কথা না। তাহলে পৃথিবীর প্রভাবশালী বিভিন্ন যে মাধ্যম, যেমন এই যে বিবিসি, তারপরে এএফপি, তারপরে এরকম কত কত জানি রয়টার্স, মানে অত্যন্ত প্রভাবশালী যে সমস্ত সংবাদ মাধ্যম, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে কোথায় ঘুরবে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য সেটা বাদ দিয়ে শেখ হাসিনার পিছনে দৌড়াচ্ছে কেন? তাহলে কি আবার নতুন করে এই শেখ হাসিনার ব্যাপারে কি এই আন্তর্জাতিক বিশ্ব যারা নাকি এই পৃথিবী নিয়ন্ত্রণ করে তারা কি আগ্রহী হয়ে উঠছে? তারা কি টের পেয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ইউনূসকে তারা যা ভাবছিল, আসলে ইউনূস সাহেব অন্তত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একেবারেই অদক্ষ। উনি হতে পারেন একজন অর্থনীতিবিদ, হতে পারেন উনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা, এবং হতে পারেন উনি 3-0 তত্ত্বের প্রবক্তা, এবং তার যে স্মল লোন স্কেল বা স্মল লোন প্রোগ্রাম এটা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বাস্তবায়িতও হয়েছে। তো ওই দিক দিয়ে উনি হতে পারেন একজন দক্ষ ব্যক্তি বা একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি যে ভালো রাষ্ট্র পরিচালনা করবেন এটা নট নেসেসারিলি কারেক্ট, রাইট। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সম্ভবত সেটাই আমরা দেখতে পাচ্ছি। যত কথাই বলেন না কেন, বাংলাদেশের অর্থনীতি যে এখন ভেঙে পড়ছে, বাংলাদেশে অভাব, অভিযোগ, মানুষের কর্মসংস্থানের প্রচণ্ড অভাব, দুঃখ, দারিদ্র, ভিখারির সংখ্যা বেড়ে গেছে, তো এটা তো আমরা দেখতে পাচ্ছি। এবং এই সমস্ত ব্যাপারে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো চিন্তাভাবনা নাই, উনি ওনার মতো ওই নিরোর মতো বাঁশি বাজিয়ে যাচ্ছেন এবং একই সাথে এমন কিছু ফরেন পলিসি উনি গ্রহণ করছেন যেটা দিয়ে বস্তুত বাংলাদেশ চিরতরে একটা ফেইল্ড স্টেটে পরিণত হতে পারে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, যেমন পাকিস্তানের সাথে অতিরিক্ত দরম মহরম। তো আসলে তো যে কেউ যখন বন্ধু খোঁজে তখন তো এমন বন্ধুই খোঁজে যার দ্বারা সে উপকৃত হতে পারে, তাই না? আর উপকৃত যদি নাও হয় অন্তত অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্ত হবে না, এই চিন্তা করি তো বন্ধু নির্ধারণ করে। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে আমরা দেখতেছি সম্পূর্ণ বিপরীত। উনি পাকিস্তানকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের সাথে দরম মহরম করছেন। তো এইটা তো ফরেন যে সমস্ত শক্তি মানে সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ কায়েম করে তাদের কাছে বিষয়টা কতটা গ্রহণযোগ্য কে জানে। বাট আমাদের বাংলাদেশের বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা হচ্ছে প্রচণ্ড রকম আত্মঘাতী একটা সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড। কারণ পাকিস্তান বাংলাদেশকে কিছুই দিতে পারে না, পাকিস্তান বাংলাদেশে দেওয়ার মতো কোনো কিছু না, বিকজ পাকিস্তান ইটসেলফ এ ব্যাংকরাপ্ট কান্ট্রি, রাইট, অ্যান্ড দ্য কান্ট্রি অফ বেগার্স। এবং এমন ভিখারি এই পাকিস্তানে 1/4 নাকি ভিখারি, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তারা ভিক্ষা করতে যায়। খোদ সৌদি আরব, যে সৌদি আরবের সাথে এই পাকিস্তান কিছুদিন আগে একটা প্রতিরক্ষা চুক্তি করছে যে দুই দেশের যে কেউ আক্রান্ত হলে একে অন্যের উপরে মানে আক্রমণ হিসেবে গণ্য করবে। তো এইরকম একটা মারাত্মক চুক্তি করার পরেও সেই সৌদি আরব আবার তাদের দেশে যে পাকিস্তানি ভিখারি আছে তাদেরকে ধরে ধরে মানে গাট্টি বুকসা গোল করে পাছায় 2টা লাথি দিয়ে আবার পাকিস্তানে পাঠিয়ে দিয়ে আবার পাকিস্তান সরকারকে বলে যে তারা যেন কোনোভাবে এই ভিখারিদেরকে আর কখনো এই সৌদি আরবে না পাঠায়। আর আমরা এখন সেই পাকিস্তানের সাথে দরম মহরম করছি, এখন কিসের আশায় সেটা তো আমরা ঠিক বুঝলাম না। এখন সৌদি আরব পাকিস্তানের সাথে দরম মহরম করছে কেন জানেন? কারণ সৌদি আরব জানে যে তার দেশের নাগরিককে দিয়ে যুদ্ধ করানো যায় না, সেনাবাহিনীতে যুক্ত করানো যায় না। তো ভবিষ্যতে কোনো দিন বিপদে হতে পড়লে যদি যুদ্ধ করা লাগে
তাহলে তাদের দেশের নাগরিক যেহেতু আরামায়াসে থাকে, ওরা কি কষ্টকর সৈন্যের জীবন, সোলজারের জীবন, আর্মির জীবন কি বেছে নিবে না? নিবে না। তো এই ক্ষেত্রে তাদের ভাড়াটে সৈন্য লাগবে। তো পাকিস্তানের সৈন্য আছে, কাম নাই কাজ নাই, দেশের উপরে কাঁঠাল ভেঙে খায়, পাকিস্তানের জনগণের রক্ত শুষে খায়। তো এদেরকে যদি নিয়ে এই সৌদি আরবে নিয়ে তাদেরকে দিয়ে যদি যুদ্ধ করানো যায় এই উদ্দেশ্যে, বস্তুত ভাড়াটে সৈন্য হিসেবে ব্যবহার করার জন্য, হ্যাঁ, এবং তার বিনিময়ে সৌদি আরব তাদেরকে প্রচুর টাকা দিবে, এমন না যে মাগনা। একজন সৈন্য, পাকিস্তানের সৈন্য যারা নাকি ওখানে ডিপ্লয়েড থাকবে, দেখা যাবে যে $3-4 করে বেতন পাবে। তো $3-4 বেতন পাওয়া মানে একজন সৈন্যের জন্য তো অনেক টাকা, তাই না? মাসিক 2 বছর ডিপ্লয়েড থাকলে সে এত টাকা উপার্জন করবে যে হয়তো দেখা যাবে যে সারা জীবনে আর তার দরকার নাই কোনো কিছু। অর্থাৎ এখানে খালি পাকিস্তান কেন, বাংলাদেশের সাথেও যদি চুক্তি করতে চাইতো, আমার তো ধারণা বাংলাদেশের সরকার এবং সেনাবাহিনী তারা লাভ দিয়ে সৌদি আরবের সাথে ওই ধরনের চুক্তি করতো, কারণ সেক্ষেত্রে বাংলাদেশের সৈন্য গিয়েও তো ওই ধরনের ভাড়া খাটতে পারতো, তাই না? এবং বিপুল টাকা আয় উপার্জন করতে পারতো। যাকে মূল প্রসঙ্গে ফিরে আসি, তো এরকম অনেক প্রভাবশালী সংবাদ মিডিয়া, নিউজ মিডিয়া, তারা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে এবং সর্বশেষ CNN18 নামে একটা মিডিয়া ভারতের, তারা এই শেখ হাসিনার একটা সাক্ষাৎকার নিয়েছেন এবং সেখানে খুব ইন্টারেস্টিং একটা তাকে প্রশ্ন করা হয়েছে। এবং অবশ্যই এটা স্বাভাবিক, যেহেতু যে জিনিসটা সর্বত্র প্রসারিত সেই একই প্রশ্নই করছে। তো প্রশ্নটা হচ্ছে যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এই যে ক্ষমতাচ্যুতির পিছনে আপনি কি আমেরিকার কোনো ভূমিকা দেখতে পান কি না? তো উত্তরে উনি যেটা বলছেন, এখানে যেহেতু এই প্রশ্ন এবং উত্তর এগুলো ইমেলের মাধ্যমে হয়েছে এবং ইংরেজিতে হয়েছে, তো শেখ হাসিনা অতএব অনেক চিন্তাভাবনা করে উত্তর দিয়েছেন, এটা কিন্তু বলা যায়। অর্থাৎ ডাইরেক্টলি সাক্ষাৎকারে জিজ্ঞেস করলো সাথে সাথে উত্তর দিতে হবে, বিষয়টা এরকম না। ইমেলে যখন প্রশ্ন করা হয়েছে উনি ইমেলে আবার অর্থাৎ বসে বসে চিন্তাভাবনা করে উত্তর দিয়েছেন, তাই না? তো উনি একটা বক্তব্য দিয়েছেন এখানে উত্তরে। উনি বলছেন যে নো রিজন টু বিলিভ ওয়াশিংটন ওয়াজ ডিরেক্টলি ইনভলভড ইন বাংলাদেশস পলিটিক্যাল ডেভেলপমেন্টস। অর্থাৎ বাংলাদেশের এই যে পলিটিক্যাল যে পরিবর্তন বা বর্তমানে যে পরিস্থিতি, এর পিছনে যে ওয়াশিংটন অর্থাৎ আমেরিকার যে কোনো হাত টাত ছিল, এটা বিশ্বাস করার তেমন কোনো কারণ নেই। অর্থাৎ ডিরেক্টলি আমেরিকা যে ইনভলভ ছিল এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। উনি কিন্তু অত্যন্ত মানে কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক হয়তো কিন্তু উত্তরটা দিয়েছেন। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে ওনার কিছুটা ডাইমেনশন চেঞ্জ হয়েছে। আগে যেমন ডাইরেক্টলি কথা বলতেন, অতীতে তো উনি অনেকবারই কিন্তু আমেরিকাকে দোষারোপ করছেন, এবং এখন যেরকম দেখলাম যে বিভিন্ন লোক বলছে যে আগে যে কথাগুলো উনি বলছেন আমেরিকাকে দোষারোপ করে, সেগুলো ছিল পলিটিক্যাল স্টেটমেন্ট। আর এখন উনি যে উত্তরটা দিলেন এটা নাকি ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট। এখন কি জানি কি স্টেটমেন্ট, বাট এটা বেশ ইন্টারেস্টিং স্টেটমেন্ট, এবং এটা আমার কাছে মনে হয় যে একটা ডাইমেনশন চেঞ্জের একটা ব্যাপার আছে। এবং ঘটনা তো আসলে অসত্যও না, তাই না? অর্থাৎ আমেরিকার লোকজন কি এসে বাংলাদেশে ওই আন্দোলন করছিল নাকি না? তারা কি গুলি খেয়ে মারা গেছে নাকি না? তাও না। বা তারা নিজেরা কি গুলি দিয়েছে নাকি না? তাও না। আমেরিকান সৈন্য আসছিল নাকি না? তাও না। আমেরিকান সৈন্য যেমন এখন ওই যে তাদের ওই এয়ারক্রাফটে ক্যারিয়ার নিয়ে এবং কিছু ভেসেল টেসেল নিয়ে এখন ওই যে ভেনেজুয়েলার উপকূলে ওখানে যে মোতায়েন করে এখন হুগো সাবেজরে কী করবে? ক্ষমতাচ্যুত করবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাই না? তো ওই ধরনের কোনো কর্মকাণ্ড তো ওই আমেরিকা বাংলাদেশে করে না। তারা কি নৌবহর নিয়ে বঙ্গোপসাগরে আসছিল নাকি? তারপরে সেখান থেকে কি বোমা টোমা মারছে নাকি? ওই যে যেমন আফগানিস্তানে বোমা মারছিল, বা ওই ইয়েতে বোমা মারছিল, ওই ইরাকে বোমা মারছিল, বা লিবিয়ায় বোমা মারছিল না, এই ধরনের কোনো কিছু করে নাই। অর্থাৎ উনি কিন্তু রাইট যে ইউএসএ ওয়াজ নট ডিরেক্টলি ইনভলভড ইন পলিটিক্যাল চেঞ্জ ইন বাংলাদেশ, এটা কিন্তু রাইট। অর্থাৎ ডিরেক্টলি ওয়াশিংটন কিন্তু ইনভলভ ছিল না, কিন্তু ইনডিরেক্টলি তাকে তো আর ইনডিরেক্টলি ইনভলভ ছিল কি না এটা তো জিজ্ঞেস করা হয় নাই, তাই না? তো যাই হোক, ইনডিরেক্টলি তারা হয়তো ওই যে ডিপ স্টেট এই শব্দটা তো এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে যে ডিপ স্টেট কী জিনিস, তাই না? আমরা নিজেরাও কিন্তু আসলে জানতাম না যে ডিপ স্টেট কী জিনিস। তবে আমেরিকার পলিটিক্স এবং পাওয়ার সম্পর্কে যারা খোঁজখবর নেন, শাসন ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন, এবং আমেরিকা পৃথিবীর দেশে দেশে কীভাবে রেজিম চেঞ্জ করে এবং সেখানে কারা কাজকাম করে,
এ বিষয়ে যারা একটু খোঁজখবর রাখে তারা অবশ্য ডিপ স্টেট সম্পর্কে আগেই ধারণা রাখতো। বাট আমরা যারা মনে করি নাদান পাবলিক, হঠাৎ করে বইফোড় ওই যে কি ব্যাঙ্গের ছাতার মতো পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে গেছি, আমরা তো ভাই ওই ডিপ স্টেট মেস্ট এগুলো কিছু বুঝতাম না। এর সাম্প্রতিককালে এই শব্দগুলো শুনি এবং অতঃপরে এগুলো নিয়ে একটু চর্চা টর্চা করে এখন জানি যে ঘটনাটা কি। ডিপ স্টেট এখানে ইনভলভ ছিল এবং ইউএসএইডের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশে খরচ করা হয়েছিল এই যে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। উদ্দেশ্য তাদের দরকার এই সেন্ট মার্টিন দ্বীপ অথবা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোনো এরিয়া যেখানে তারা সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটি টাটি বানাবে। এটাই ছিল ডেমোক্র্যাট পলিসি, বুঝতে হবে, এটাই ছিল ডেমোক্র্যাটদের পলিসি। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এই পলিসিটার কিছুটা চেঞ্জ হয়েছিল প্রথমে, আবার মাঝখানে এই শেখ হাসিনা মাঝখানে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রেজিমের সাথে মোটামুটি আবার একটা সুসম্পর্ক হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে আবারও এটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমেরিকার যে আশীর্বাদ ছিল এখন সেটা আছে বলে মনে হচ্ছে না, এবং বোঝাই যাচ্ছে যে আমেরিকা সম্ভবত তার পলিসি চেঞ্জ করছে। আমেরিকা বুঝতে পারছে যে ভারতকে বাইপাস করে বা ভারতের সাথে বাণিজ্যিক লড়াই করে ভারতের সাথে যে তাদের স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ আছে বা ফ্রেন্ডশিপ আছে, এগুলা যদি তারা হারায়, আমেরিকা হারায়, তাহলে আমেরিকা আস্তে আস্তে গোটা পৃথিবীতে তাদের যে সাম্রাজ্যবাদ বিস্তার করে আছে, যেটা আমরা বলি নিও কলোনিয়ালিজম, নয়া সাম্রাজ্যবাদ, যেটা নাকি তারা মার্কিন ডলারের মাধ্যমে এবং তাদের বিশাল নেভাল ফোর্সের মাধ্যমে এই যে সারা পৃথিবীতে এই যে রাজত্ব করে। তো ভারতকে যদি তারা হারায় তাহলে আস্তে আস্তে তারা এই সাম্রাজ্যবাদিতার যে শক্তি তারা খর্ব করে ফেলবে, এটা তারা মনে করছে। এবং এই জন্যে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প তো আর অত পলিটিশিয়ান না, অত বোঝেও না, জিও পলিটিক্স অত বোঝেও না, কিন্তু তাদের ডিপ স্টেট অথবা তাদের যে তার যে ক্যাবিনেটের লোকজন তাকে বুঝিয়েছে যে ভারতের সাথে এইরকমভাবে ফাজলামি করা উচিত না। অর্থাৎ তাদের সাথে যে ট্যারিফ নিয়ে যে খেলাধুলা হচ্ছিল এগুলো বাদ দিয়ে আস্তে আস্তে তাদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে আবার পুরনো যে ফরম্যাটে বন্ধুত্ব সেদিকে ফিরে যাবে। এবং তার একটা অন্যতম নজির হলো যে ব্যাংককে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হলো, তাই না? তখনই আমরা বুঝতে পারতেছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি আস্তে আস্তে অন্যদিকে ধাবিত হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যা করতে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বাধাগ্রস্ত হবে এবং এটা করতে তারা পারবে না, কারণ খুব দ্রুতই এখানে ভারত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যাবে এবং ভারতের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে কোনো ঘটনা ঘটবে না। এটা আমরা টের পাচ্ছিলাম, যদিও বাংলাদেশে ভয়ঙ্কর রকম ভারত বিরোধী লোকজনের আমার এই কথা শুনে পছন্দ হচ্ছে না। বাট বাংলাদেশের মানুষ যদি মনে করে যে ভারতের পেটের মধ্যে থেকে ভারতের ইচ্ছার বিরুদ্ধে কিছু একটা করবে, হ্যাঁ, সে স্বপ্ন তারা করতে পারে, এই স্বপ্ন তারা দেখতেই পারে, এটা তার ফ্রিডম অফ ড্রিমিং, এটা আমি বলতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান যে জিওপলিটিক্সের প্রেক্ষাপটে এটা সম্ভব না। এবং এই যে প্রতিরক্ষা চুক্তি হলো, এখন মনে হচ্ছে যে তাদের সাথে ওই যে ট্যারিফ চুক্তিও সময়ের ব্যাপার, হয়তো 15-16% এনে ধার্য করবে, ইটস ওকে। এবং তার মানে হচ্ছে যে ভারত আবারও ওই আগের যে পজিশন ছিল সেই পজিশন ফিরে পেতে যাচ্ছে। এবং মনে হয় যে তারই সিগন্যাল স্বরূপে যে পৃথিবীর বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল যে নিউজ মিডিয়া তাদেরকে মনে হয় যে মেসেজ দেওয়া হয়েছে এবং সেই হেতু শেখ হাসিনাকে এই 15 মাস পর অ্যাক্টিভেট করা হচ্ছে যে ঠিক আছে, এখন থেকে আপনি আবার কথাবার্তা বলা শুরু করেন। এবং এইগুলা দিয়ে বস্তুত বাংলাদেশে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে মেসেজ দেওয়া হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যারা নাকি স্বাধীনতার পক্ষের লোক তাদেরকে উজ্জীবিত করা হচ্ছে এবং এই কাজটা করতে গেলে শেখ হাসিনাকে যে কাজটা করতে হবে, আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ 2 দিন আগেও তো উনি আমেরিকার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছিলেন যখন ক্ষমতায় ছিলেন, তাই না? তো আমেরিকা যেহেতু প্রথমে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে, আবার যদি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে সেই শেখ হাসিনাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, তাহলে অবশ্যই একটা নৈতিক একটা স্টেটমেন্ট থাকা উচিত যে শেখ হাসিনাকে বলতে হবে যে তার যে উৎখাতের পিছনে আমেরিকার কোনো হাত নাই। এটা একটা আগেও একটা ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলেছিলাম যে এই ধরনের একটা রিকগনিশন থাকতে হবে শেখ হাসিনার পক্ষ থেকে আমেরিকার প্রতি। এবং এই যে কূটনৈতিক যে ডিপ্লোম্যাটিক যে স্টেটমেন্ট যে দেয়ার ওয়াজ নো এনি ডিরেক্ট ইনভলভমেন্ট অফ দ্য ইউএসএ ইন রিসেন্ট
বাংলাদেশের পলিটিক্যাল ডেভেলপমেন্টস, আমার মনে হয় যে ওই চিন্তাভাবনা করে এই এক বক্তব্য, এবং আমার ধারণা এটা শেখ হাসিনা নিজে দিয়েছেন কিনা তাও জানি না, কেউ হয়তো তাকে বলে দিয়েছে সুন্দর করে চয়ন করে যে আপনাকে এখন এটাই বলতে হবে, এবং উনি সেটা করছেন। এবং ভারতের আশ্রয়ে যেহেতু আছেন, এখন ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যেভাবে তাকে শিখিয়ে দিচ্ছে মনে হয় সেভাবেও উনি বলছেন, কারণ এছাড়া তো আর তার উপায় নেই, তাই না? তাকে কাম ব্যাক করতে হলে এখন তো প্রথমত ভারত, তারপরে আমেরিকা যা বলবে তাকে সেটা করতেই হবে, তাই না? আমি আরও বেশ কিছু কাল আগে একটা ভিডিওতে বলছিলাম শেখ হাসিনাকে কাম ব্যাক করতে হলে আমেরিকার সাথে একটা কম্প্রোমাইজ তাকে করতেই হবে। আমি একটা জিনিস বুঝি না, বর্তমানে বাংলাদেশে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা যদি সবাই মিলে আমেরিকার পলিসির প্রতি সাপোর্ট দিয়ে তার কিছু আশা ভরসাকে তারা পূরণ করতে চায় এবং করে যদি দেশটাকে সারখার করে দিতে চায়, তো এটা সে দেখে দেশটাকে সারখার হতে দেওয়ার চেয়ে বরং আমেরিকার সাথে একটা সমঝোতা করে দেশটাকে রক্ষা করার চেষ্টা করাই মনে হয় বেস্ট অপশন হতে পারে, তাই না? আপনি ওই যে বনে বাস করবেন অথচ সিংহকে আপনি চ্যালেঞ্জ ছুড়বেন, বাঘকে প্রতিনিয়ত আপনি চ্যালেঞ্জ ছুড়ে আপনি জঙ্গলে বসবাস করবেন, এটা ভাই হয় না। তো বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আপনি ছোট্ট হয়ে আপনি সারাক্ষণ ভারতকে চ্যালেঞ্জ করবেন, আমেরিকাকে চ্যালেঞ্জ করবেন, আপনি মানে এটা হয় না। এগুলো হলো পাগলামি, এগুলো ওয়ান কাইন্ড অফ ফ্যানাটিসিজম, রাইট? এটা হয় না আর কি। তো দেখা যাক, উনি খুব ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দিয়েছেন, এখন আমরা দেখি সামনে কি হতে যাচ্ছে। তবে মনে হয় যে খুব দ্রুত অনেক কিছু ঘটতে যাচ্ছে, হয়তো অচিরাত আমরা তার কিছু লক্ষণ নমুনা আমরা দেখতে পাবো। ধন্যবাদ।